ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। সাইফুর রহমান তপন, আমরা দেখে নিচ্ছিলাম দিনের বাছাই করা সংবাদ নামগুলি, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে বিএনপির বামপন্থী দলগুলোর সাথে যে বৈঠক বা মিটিং। আমার প্রশ্ন হচ্ছে, আদর্শিকভাবে সবসময় ডানপন্থীদের সাথে সম্পর্ক ছিল যে দলটির, হঠাৎ পাল্লা ভারী করতে এখন বামদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। মানে এটা হলো আমাদের যে রাজনৈতিক যে ব্যবস্থা, এই পলিটিক্যাল সিস্টেমটা একদম দুই ভাগে বিভক্ত, মোটা দাগে। একটাকে আপনি বলতে পারেন বাম মধ্যবাম, আওয়ামী লীগকে জেনারেলি মধ্যবাম হিসেবে ট্রিট করা হতো, আর মধ্য ডান বাম বিএনপিকে ট্রিট করা হয় তার সাথে ডানের যে অংশটা, এবং এটাকে অন্য একটা পরিভাষাও ব্যবহার করা হতো, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা বিগত সময়ে মানে শুনেছি সেটা। তো বামপন্থীদের যে অবস্থান, আমি বলবো যে বামপন্থীদের মতো পার্থক্য আছে। মূলধারার যে বামপন্থী, মূলধারা মানে হলো যারা নিয়মতান্ত্রিক, বামদের মধ্যেও কিন্তু নানা ধরনের আন্ডারগ্রাউন্ড পার্টি আছে, অনেক ধরনের মানে চিন্তা চেতনার ক্ষেত্রে অনেক ধরনের পার্টি আছে। তো তাদের মধ্যে যারা সবসময় সারফেসে আছেন বা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন যারা, তাদের প্রধান হলো সিপিবি, কমিউনিস্ট পার্টি, তো সেই সাথে ওয়ার্কার্স পার্টি ইত্যাদিতে আছে। তো এগুলো আমরা জানি যে একটা অংশ আওয়ামী লীগের সাথে ছিল, তারপরে বামদেরই একটা ছোট্ট অংশ আবার বিএনপির সাথে গিয়ে আন্দোলন করেছিল, গণতন্ত্র মঞ্চ যারা তৈরি করেছিল। এখন যারা বাকি ছিল মানে সিপিবি, বাসদ, এদের একটা ফেস ভ্যালু আছে। এদের সংগঠন যদিও দুর্বল হয়ে গেছে অনেক আগে থেকেই, কিন্তু এদের একটা ফেস ভ্যালু আছে। ওই যে বললাম যে যেহেতু শিবির ক্যাম্প ওয়াইজ চিন্তা করা হয়, এই ক্যাম্পের ক্ষেত্রে আর যদি আপনি মধ্যবাম বাম এই ক্যাম্পটাকে যদি ধরেন, মধ্যবাম কিন্তু এখন প্রায় অনুপস্থিত, আওয়ামী লীগ কিন্তু দৃশ্যপটে নাই সেটা। ফলে এই ক্যাম্পের যে ভোটাররা আছে, এই ক্যাম্পের যে মানুষগুলো আছে যাদের চিন্তা চেতনার মধ্যে এক ধরনের সাযুজ্য আছে, এরা খুব গুরুত্বপূর্ণ বিএনপির কাছে। বিএনপি এখন যাদের সাথে কম্পিট করতে হচ্ছে, এটা হলো প্রধানত তার শিবিরের লোকজন, যেটা আপনি বলছেন ডান ঘেঁষা, তার শিবিরের লোকজন ছিল সেটা। তো ওখানে নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কে কতটুকু সুবিধা করতে পারবে, এই যে বাইরে যে অংশটা আছে সেই অংশটা সবার কাছেই গুরুত্বপূর্ণ। এই জায়গায় বিএনপির একটা চান্স আছে, যেহেতু বিএনপিকে ট্রিট করা হয় মধ্য ডান হিসেবে, অর্থাৎ মাঝামাঝি একটা চিন্তা চেতনার লোকজন আছে এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তাদের অনেক ধরনের বক্তব্য বিবৃতি এগুলো আছে। ফলে একটা সেকশনের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এখন সেই কাজটাই বিএনপি এখন করার চেষ্টা করছে। আর দ্বিতীয় পয়েন্ট হলো আপনার নির্বাচন নিয়ে একটা দেশের মধ্যে একটা ধোঁয়াশা আছে যে ডিসেম্বর হবে না জুনে হবে, এটা নিয়ে আবার বাইরে মানে তার যে বন্ধুরা, বিএনপির যে বন্ধুরা, বিশেষ করে গণতন্ত্র মঞ্চের যে বন্ধুরা আছে, তাদের মধ্যে আমি জানি যে একটা দল ছাড়া বাকি সবাই কিন্তু বিএনপির সাথে একমত না এই যে ডিসেম্বরের মানে ইলেকশনের ব্যাপারে, তাড়াতাড়ি ইলেকশনের ব্যাপারে। যদিও তারা প্রকাশ্যে এটা বলে না, তারা কেউ বলে গণপরিষদ নির্বাচন, কেউ বলে বেশি সংস্কার ইত্যাদি ইত্যাদি। ফলে বিএনপির জন্য এটা একটা সংকট তৈরি করছে এই যে মিত্র বাছাইয়ের ক্ষেত্রে। এই জায়গায় এসে বাম গণতান্ত্রিক জোট যেটা সিপিবি বাসদের নেতৃত্বে, তারা খুব স্পষ্ট ভাষায় নির্বাচনের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। ফলে এই যে এখানে বিএনপির সাথে তাদের একটা এক ধরনের মিত্রতা তৈরি হচ্ছে, যেটার রিফ্লেকশন বা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই মিটিংগুলোর মধ্য দিয়ে। এবং আমার ধারণা সামনের দিনে এটা আরও বাড়বে। আজকে আমার একটা কলাম বেরিয়েছে, সাপ্তাহিক কলাম সমকালে, এটার উপরই মূলত। তো ফলে এই সামনের দিনগুলোতে আমরা এটা আরও দেখব আমরা, কারণ বিএনপিকে যদি তার ক্যাম্পের মধ্যে আটকে থাকে বিএনপি, তাহলে তার পক্ষে দাবি আদায় সম্ভব না, এটা আমি আপনাকে বলতে পারি। আবার সে যদি মনে করে যে একটু বাইরে এসে ওই যে মানে আমি বলবো যে এলওসি, লাইন অফ কন্ট্রোল যদি সে ক্রস করতে পারে, তাহলে তার জন্য সুবিধা, রাজনৈতিকভাবে তার জন্য সুবিধা হবে। ফলে এই জিনিসটা আমরা সামনের দিনে দেখব, সেটা আর কি।
এটা হলো বিষয়। ধন্যবাদ সাইফুর রহমান তমন। ফয়েজ আহমেদ, নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, বিএনপির বামদের সাথে ঘনিষ্ঠতা বাড়ার যা দেখতে পাচ্ছি আমরা। প্রশ্ন হচ্ছে, বিএনপির নেতারা এখন প্রায়শই একটি কথা বলেন, যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কথায় তারা আস্থা পান না নির্বাচনের ব্যাপারে। আমি আপনাকে একটু মনে হয় আস্থা পান না ঠিক এইটা আমি শুনিনি কখনো, বরঞ্চ আমি আপনাকে উল্টোটা বলি যে নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন, সেই কথায় পলিটিক্যাল পার্টিগুলির বলছি, বিএনপি সহ সবারই আস্থা আছে, আস্থায় ওই জায়গায় কোনো সংকট নেই। হয়তো ওনারা আরও সুনির্দিষ্ট করে একটি মাস বা আরও এই জায়গায় আলাপ আলোচনা মাঠের রাজনীতিতে করছেন, সেটা নিয়ে ভিতরের আলোচনায় আমি বলবো সেখানেও কোনো ধরনের আস্থার সংকট নেই। আপনি আলোচনাটা যে জায়গা দিয়ে শুরু করেছেন, যে আপনাদের শিরোনাম করেছেন যে রাজনীতির নতুন মেরুকরণ কিনা, আমি এটা ধরুন আমার এখনকার যে পরিচয়, এই পরিচয়ের আগে তো আমি সাংবাদিকতা করেছি। আমি গত 15 বছর রাজনৈতিক সংবাদ কভার করেছি একজন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, তাদের যে জোট, তাদের জোট ভাঙা, তাদের নানান ইকুয়েশন, অ্যালায়েন্স, এসবের মধ্যে চোখ রাখার চেষ্টা আমার হয়েছে। খুব ইন্টারেস্টিং দিক হচ্ছে, সম্ভবত প্রথমবারের মতো সিপিবি বাসদ বা তাদের যে জোট, বাম গণতান্ত্রিক জোট, সেই জোটের নেতৃবৃন্দকে বিএনপি এক ধরনের আলোচনার জন্য, প্রকাশ্যে আলোচনার জন্য কোনো একটা ইস্যু নিয়ে সঙ্গে পেয়েছে। এর আগে যে বিএনপি দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করছিল, বিএনপি যেই চিন্তাধারা থেকে তার বিএনপির 20 দলীয় জোট ভেঙে দিয়ে একটি যুগপৎ ধারার আন্দোলনের সূচনা ঘটিয়েছে, এর একটা কিন্তু অন্যতম কারণ ছিল সব মত এবং পথের রাজনৈতিক দলগুলিকে ন্যূনতম ঐক্য এবং ন্যূনতম দাবির বিষয়ে এক জায়গায় নিয়ে আসা। সেজন্য যেহেতু এখানকার আমাদের একদম লেফট পার্টিগুলির এক ধরনের রিজার্ভেশন ছিল আমাদের একদম এক্সট্রিম রাইটের যে পার্টিগুলি, তাদেরকে নিয়ে একই মঞ্চে আসা, একই আলোচনা করা, সেটা নিয়ে জামাত সহ ইসলামিক দলগুলির বিষয়ে সিপিবি বাসদের এক ধরনের পরিষ্কার রিজার্ভেশন ছিল। বিএনপি তার জায়গা থেকে চেষ্টা করেছে যে দুই দিককে কিভাবে ব্যালেন্স করা যায়। সেজন্যই কিন্তু বিএনপি সে সময়ে তার জোট ভেঙে দিয়ে, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে দিয়ে বিএনপি একটি যুগপৎ আন্দোলনের ধারা সৃষ্টি করেছিল, যেখানে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের সঙ্গে একই সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনে অংশ নিয়েছে। সে সময়ও কিন্তু বিএনপি আসলে সিপিবি বাসদকে পায়নি ওই যুগপৎ ধারার আন্দোলনেও, বরঞ্চ আপনার তখন আরেকটি, আপনি যেটা এই তপন ভাই বলছিলেন যে গণতন্ত্র মঞ্চে কিন্তু কয়েকটি বাম রাজনৈতিক দল আছে, সেই তাদেরকে শুরু থেকে বিএনপি পাচ্ছিল। আরও একটু যদি আমি আরেকটু আলট্রা লেফটের দিকে যাই, তাহলে সেখানে বাম গণতান্ত্রিক ঐক্য বলে আরেকটি সম্ভবত কমিউনিস্ট লীগ বা এই ধরনের আরও কিছু পার্টি নিয়ে 4টি বাম, একদম বাম পলিটিক্যাল পার্টি সেখানে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সামিল হয়েছিল। তো দীর্ঘদিন পর আমাদের রাজনীতিতে সিপিবি বাসদকে আমি বলবো যে মেইন স্ট্রিমে একদম এখানকার যে নাগরিকদের পলিটিক্যাল অভ্যস্ততার যে জায়গাগুলি, আমি কোনটা ঠিক কোনটা ভুল বলছি না, বাম তাদের ধারা রাজনীতিতে তারা হয়তো ফাইন, কিন্তু আমাদের এখানে এক ধরনের মানুষের মননে মনস্তত্ত্বে এক ধরনের যে রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক চর্চার মধ্যে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে, সেই অভ্যস্ততার সঙ্গে মিল রেখে যে রাজনৈতিক দলগুলি রাজনীতি করে, তার মধ্যে বিএনপি একটা। সেই বিএনপির আহ্বানে সাড়া দিয়ে সিপিবি বাসদও এসেছে। এটা রাজনীতিতে একটা নতুন দিক, আসলে দেখার মতো একটা দিক। আমি এই কারণে বলছি, আপনি বিএনপি দীর্ঘদিন তাদেরকে আসলে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে। এখন সম্ভবত বিএনপির সঙ্গে জামাতের যে প্রকাশ্য রাজনীতিতে আমরা এক ধরনের দূরত্ব দেখছি, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে আস্তে আস্তে যে দূরত্বটা মাঠের রাজনীতিতে, আমি বলছি প্রকাশ্য রাজনীতি, ভিতরে কি আমরা জানি না, ভিতরে তো আমরা এর মধ্যে জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে দেখেছি, সেটার একটা ভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে। কিন্তু মাঠের রাজনীতিতে প্রকাশ্যে এক ধরনের নিজেদের মধ্যে দূরত্ব যেটা ছিল, সেই দূরত্বের কারণেই কিনা সিপিবি বাসদ এখন আবার বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার উপলক্ষ আছে বা এখন হওয়ার জন্য মানে উপযুক্ত সময় মনে করেছে কিনা, সেটা একটা দেখার বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কি ইস্যুতে? ইস্যু একটাই, নির্বাচন। ওকে,
এই ইস্যু নিয়ে, এই নির্বাচনের ইস্যু নিয়ে আমি যেটা আপনাকে শুরুতে বলেছি, কোনো ধরনের কনফিউশন পলিটিক্যাল লিডারশিপের মধ্যে নেই। সুতরাং আমার কাছে মনে হয় যতটা না আপনি এটাকে নির্বাচন ইস্যুতে দেখছেন, আমি দেখছি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। আমি মনে করি যে বাংলাদেশের 5 আগস্টের পর পতিত স্বৈরাচারের যেই আস্ফালন আমরা মাঝে মাঝেই দেখি, নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে একটা প্রচেষ্টা দেখি, এই প্রচেষ্টায় যে একটি জাতীয় ঐক্য, এটা পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে অলরেডি আছে। তাদের মধ্যে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্বার্থ এবং নিজ নিজ ভোটারদেরকে কেন্দ্র করে নিজ নিজ দলীয় এজেন্ডা এবং তার বয়ানের আলাদা আলাদা প্রেক্ষাপট তৈরি হয়, সেটা নিয়ে আলাদা আলাদা বয়ানও আমরা দেখি, আলাদা বাহাসও আমরা দেখি। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় উত্তরণের জায়গা বলেন, বাংলাদেশের ফেসিবাদ মুক্তির জায়গা বলেন, সেই জায়গা পলিটিক্যাল পার্টিগুলি এক। সেই জায়গাটায় আপনি যেভাবেই বিবেচনা করেন, রাজনৈতিক নেতৃত্বের জায়গায় বিএনপিকে একটা বড় ভূমিকা রাখতে হবে। বিএনপি যেহেতু এই মুহূর্তে মাঠের রাজনীতির সবচেয়ে বড় দল, আমার মনে হয় বিএনপি সেই জায়গা থেকেই যে কোনো উপলক্ষ করেই হোক, যেমন জামাত সহ অন্যান্য ডান রাজনৈতিক দলের সঙ্গে তারা এক ধরনের নিয়মিত যোগাযোগ রাখছে, রাজনীতি যে যারটা আলাদা করছে, কিন্তু যোগাযোগটা তাদের মধ্যে আছে, এটা প্রকাশ্য যোগাযোগ রাখছে। একইভাবে সিপিবি বাসদ সহ আপনি দেখুন, যদি এখানে আওয়ামী লীগের যদি আপনি ফিরে আসা, সে যদি নিজ রূপে ফিরে আসতে নাও পারে, কোনো না কোনো উইন্ডো ধরে যদি ফিরে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে সিপিবি বাসদ তার জন্য একটা পোটেনশিয়াল উইন্ডো হতে পারে। সেই জায়গাটায় আমার মনে হয় বিএনপি তার একটা স্টেক তৈরি করলো, যার মধ্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফেসিবাদের বিরুদ্ধে যে একটা ঐক্যবদ্ধ অবস্থা, সবার যে ফেসিবাদ বিরোধী অবস্থানটা স্পষ্ট, সেই জায়গাটা একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা, এটাকে আমি ইতিবাচক ভাবেই। তার মানে ফয়জ আহমেদ, আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি থেকে আস্থার কোনো সংকট আপনি দেখতে পাচ্ছেন না নির্বাচন কেন্দ্রিক? আমি প্রশ্নটা কোন রাজনৈতিক নেতৃত্বের দিক থেকেই করেছি আপনাকে। কোন রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে মির্জা ফখরুলকে কথা বলতে দেখেছি যে আমরা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পাইনি। আসলে সুনির্দিষ্ট রোডম্যাপটা কি নির্বাচনের, আপনার কাছে কি মনে হয় যে এক্স্যাক্ট রোডম্যাপটা কি? আমরা জানি যে প্রধান উপদেষ্টা সবসময় বলেন ডিসেম্বর 25 টু জুন 26 বলেন সুনির্দিষ্ট রোডম্যাপ। আপনি এই রোডম্যাপটা আসলে মানে আপনার কাছে কি মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট, মানে কি সুনির্দিষ্ট রোডম্যাপ? আসলে হচ্ছে কি, মনে হওয়ার কিছু নেই। রোডম্যাপ আমাদের এখানে একটা ট্রেডিশন এবং রাজনৈতিক বিজ্ঞানের অংশ। আপনি যদি অতীতের নির্বাচনগুলিতে দেখেন, প্রত্যেকটি নির্বাচনের আগেই একটি রোডম্যাপ ঘোষণা হয়। রোডম্যাপে কি থাকে? রোডম্যাপে থাকে যে নির্বাচনী এলাকা নির্ধারণ কবে থেকে কবে নাগাদ শেষ হবে, সেটা নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে সেটা কবে কত সময়ের মধ্যে শেষ হবে, ভোটার তালিকা কবে প্রকাশ হবে, এই ধরনের নানান ইস্যুস থাকে। রোডম্যাপ প্রকাশ করে কারা? রোডম্যাপ আইডিয়ালি, ট্রেডিশনালি এখন পর্যন্ত সবসময় প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সো নির্বাচন কমিশন একটি রোডম্যাপ প্রকাশ করবে, সে বিষয়ে তারা ইতিমধ্যে বলেছেও। এর বাইরে গিয়েও আমি একটা বিশেষ পরিস্থিতিতে, যেহেতু এটা একটা বিশেষ সময়ের সরকার, বিশেষ ব্যবস্থার সরকার, সে কারণে পলিটিক্যাল পার্টিগুলি প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইতেও পারেন, হয়তো উনি দিতেও পারেন। কিন্তু রোডম্যাপটা কি? একটা নির্দিষ্ট সময় কেন এই টাইমটাকে রোডম্যাপ হিসাবে পলিটিক্যাল পার্টিরা কেন এটা মনে করতে পারছেন? আপনি যদি একটু ভিন্নভাবে দেখেন, আপনি দেখবেন এটা তো এক ধরনের অ্যানাউন্সমেন্ট যে ডিসেম্বর 25 টু 26। ডেফিনিটলি রাজনৈতিক দলগুলো কেন এই জায়গাটায় আসলে তাদের শঙ্কার কারণটা কি আমরা শুনবো। আমরা একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমরা এটা শুনবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফিরছে আলোচনায়। সাইফুর রহমান তপন, বিরতির আগে আমরা ফয়েজ আহমেদের সাথে কথা বলছিলাম যে বিএনপির আস্থা অনাস্থা নির্বাচন নিয়ে। আপনার কাছে প্রশ্ন আসলে বিএনপি সংশয় কেন, কি মনে হয় আপনার? আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। অন্যভাবে মানে হলো যে এসেন্সে কথাটা ঠিক যে বিএনপি সিরিয়াস কিনা, মানে বিএনপি চাই কিনা এই প্রশ্নটা তুলব না আমি। ডিসেম্বরের ইলেকশনের ব্যাপারে বিএনপি সিরিয়াস কিনা এটা নিয়ে আমারও প্রশ্ন আছে সেটা, এবং এটার একটা গ্রাউন্ডও আছে, শক্ত গ্রাউন্ড আছে। মানে সিরিয়াস না হওয়ার গ্রাউন্ডটা হলো বিএনপি কিন্তু এখন আপনার যে মানে তার যে শরীরটা, আমি এর আগে বলেছি যে বিএনপি একটা পার্টিকুলার ক্যাম্পের পলিটিক্স করে। বিএনপির নাম, বিএনপিকে আমরা ডিফাইন করতাম মধ্য ডান হিসেবে, মধ্য বাম বলা হতো না তাকে, বা কেউ কেউ ইদানিং মধ্যপন্থী, মধ্যপন্থী বলে কোনো কিছু নাই, হয় মধ্য ডান আছে, মধ্য বাম আছে, এইভাবে আপনি বিস্তৃত হবে, দুই দিকে বিস্তৃত হবে। তো বিএনপির শরীরটা হলো
এক জায়গায় আছে, শরীরটা কীরকম মাঠ পর্যায়ে আপনি দেখেন, মাঠ পর্যায়ে এই যে এনসিপির যে নেতা উনি যে বললেন যে বিএনপি তো সব জায়গায় আছে, কথাটা পুরো অসত্য না। মাঠ পর্যায়ে আপনার নিয়ন্ত্রণ যদি আপনি দেখেন, মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলবো না, আমি বলবো যে মানে আমাদের যে অপ্রাতিষ্ঠানিক যে খাতগুলো আছে, বালুমহাল, জলমহাল ইত্যাদি ইত্যাদি, চাতাল কল ইত্যাদি, যে মানে যেগুলো অপ্রাতিষ্ঠানিক খাত, এই বিষয়গুলোর মেজর অংশের নিয়ন্ত্রণ কিন্তু একসময় আওয়ামী লীগের ছিল। এগুলো অটোমেটিক্যালি চলে আসছে বিএনপির হাতে, কিছুটা জামাতের হাতে চলে আসছে। তো ফলে বিএনপির যে শরীরটা আছে, তার যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আছে, তাদের যেটা দরকার সেটা কিন্তু তারা পেয়ে গেছে। এখন কেন্দ্রীয় নেতাদের দরকার রাষ্ট্র ক্ষমতা, তাদের একটা আইডেন্টিটি দরকার, সেইটার জন্য গুরুত্বপূর্ণ হলো নির্বাচন। প্রশ্ন হলো যে এই যে ডিসেম্বরের মধ্যে তাদের অনেকের জন্য আর্লি হয়ে যাবে। আমি বিএনপির এই যে মাঠ পর্যায়ের এদের কথা বললাম, এটা এদের রিয়াকশানগুলো দেখলেও বোঝা যায় এরা যেভাবে অনেকাংশে এই সরকারকে সমর্থন করে। এবং ইলেকশন প্রশ্নে যে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছিলেন যে ফেসবুক খুললেই গালাগালি করে। গালাগালি তো শুধু আর জিনভূতে করে না, গালাগালি কিন্তু আপনার এরাও আছে, বিএনপির যারা সমর্থক তারাও আছে এটার মধ্যে। তো ফলে বিএনপির নেতাদের পক্ষে সিরিয়াস হওয়া একটু কঠিন, যে যদিও তাদের দরকার, আমি যেটা বললাম, কারণ তাদেরকে মন্ত্রী হতে হবে, তাদের চেয়ারটা দরকার, তাদের আইডেন্টিটি দরকার, তাদের সেটা নাই, তাদের মাঠ পর্যায়ের কর্মীদের আছে, নেতাদের আছে। তো এই জায়গাটাতে তারা সিরিয়াস কিনা সেটা একটা প্রশ্ন আছে। আমি আমার কথায় যেটা বলছিলাম যে এই যে সিপিবি বাসদ তাদের সাথে যে মানে কথাবার্তা হচ্ছে, এখন বিএনপি একটা বলছে যে একটা জনমত তৈরি করছে, জনমতের তৈরির অংশ হিসেবে এটা করছে। তো সিপিবি এবং বাসদ কিন্তু এই বিষয়টাতে সিরিয়াস, এটা আমি মনে করি। ইলেকশনের বিষয়টা ধরেন, তাদের ভোটের রেজাল্ট কী হবে সেটা বিষয় না, তারা রাজনৈতিকভাবে বিষয়টাকে দেখতেছে। তারা দেখতেছে একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে কি কি প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো তারা চিন্তা করে। সেখান থেকে তারা এই আর্লি ইলেকশনটা, বা আর্লি বলতে বোঝাচ্ছি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা তারা চাচ্ছে। এখন তারা কতটুকু প্রভাব বিস্তার করবে বিএনপির উপরে, তার উপরে নির্ভর করবে ইলেকশনের গতিপথ। কারণ বিএনপি একক ক্ষমতায় আমার মনে হয় না বিএনপি মানে ওই ড্রাইভ দিতে পারবে এখন যে পরিস্থিতি, মাঠের যে একটু ইন্টারাপ্ট করি স্যার, তখন আপনাকে আরেকটা প্রশ্নের একটু উত্তর জানি আমি, যেটা সিপিবির নেতারা বলছেন যে আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে জোট হওয়া সম্ভব না, কেবল ইস্যুভিত্তিক আলোচনা। এটা কিন্তু শোনেন, এটা কিন্তু সিপিবি নেতাদের দোষও না, এই কথাটা যে আপনাদের খেয়াল থাকার কথা। যেমন আপনি খেয়াল করুন, ওরা গণতন্ত্র মঞ্চের সাথে একসাথে মুভমেন্ট করলো না। আমি গণতন্ত্র মঞ্চের 3 জন নেতার ইন্টারভিউ করেছি সমকালের জন্য। তাদেরকে আমার প্রশ্ন ছিল যে বিএনপির সাথে ইলেকশন হবে কিনা, তারা কিন্তু বলতে পারে নাই। এবং 2 জন আমাকে বলছে যে বিএনপির সাথে আমাদের কোনো জোটই নাই, তারা বলছে। তো আমি একটু অবাক হয়েছিলাম। পরে বিএনপির নেতাদের কথা, আমি মির্জা ফখরুল সাহেবের একটা ইন্টারভিউ দেখেছি, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের এগ্রিমেন্ট ছিল আন্দোলন, একসাথে আন্দোলন, একসাথে আমরা নির্বাচন করব, এই এগ্রিমেন্ট আমাদের মধ্যে ছিল না। এখন এই এগ্রিমেন্ট কেন বাসদ সিপিবির সাথে হবে? কেন মান্না ভাইকে বাদ দিয়ে, কিংবা জোনায়েদ সাকিকে বাদ দিয়ে, কিংবা সাইফুল হককে বাদ দিয়ে কেন তারা বাসদ সিপিবির সাথে নির্বাচনী জোট করবেন? তো ফলে আমি যেটা বলছি সেটা বিএনপির দিক থেকেও কিন্তু স্পষ্ট না নির্বাচনী জোটের ব্যাপারে। আর সেই জায়গায় বাসদ সিপিবির তো কিছু প্রবলেম আছে, মানে মতাদর্শগত কিছু প্রবলেম আছে। আমি ওই যে ক্যাম্পের যে প্রবলেম, যে ক্যাম্পের রাজনীতি করে সেই ক্যাম্পের ভোটারদের ব্যাপার আছে সেটা। কিন্তু এখন ধরেন দেশ কি সেই পরিস্থিতিতে যাবে? আমার কাছে সেটা মনে হচ্ছে না। মানে এই জোটের, এই যে অনেকে বলছে যে বিএনপির সাথে একটা এদের জোট হবে, আমার কাছে মনে হচ্ছে না আপাতত এরকম একটা হবে সেটা। তো ফলে এটা হলো নির্বাচন আদায়ের আন্দোলন, নির্বাচন আদায়ের একটা সমঝোতা হতে পারে, এটা প্ল্যাটফর্ম হতে পারে বিএনপির সাথে। এটা আমি যতটুকু জানি বাম গণতান্ত্রিক জোটের মধ্যে আলোচনাটা এরকমভাবেই আছে যে নির্বাচন আদায়ের জন্য। তো সেই জায়গায় আপনাকে বললাম যে এখানে বরং এদের ভূমিকাটা প্রায়র হবে, সিপিবি বাসদের ভূমিকাটা প্রায়র হবে বিএনপির চেয়ে, যে বিএনপিকে নামানো। এখানে উনি ঠিকই বলেছেন যে বিএনপি এখানে মানে সত্যি ডিসেম্বরে তারা, অর্থাৎ
সরকারের সাথে তাদের কোনো অসন্তোষ কিংবা ইয়ের ব্যাপার আছে কিনা, মনোমালিন্যের ব্যাপার আছে কিনা নির্বাচন? আমরা একটু ফয়জ আহমেদের কাছে শুনতে চাই। ফয়জ আহমেদ, যেমনটা সাইফুর রহমান তপন বলছিলেন যে সিপিবি বাসদের যে রোলটা সেটা প্রায়র হবে, আপনারও কি? না, সেটা আসলে পলিটিক্যাল বিষয়, এই বিষয়ে আমার খুব বেশি কমেন্ট করার সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে সিপিবি বাসদ বলেন, বিএনপি গণতন্ত্র মঞ্চ বলেন, এবি পার্টি বলেন, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই সমস্ত পলিটিক্যাল পার্টি বলেন, এদেরকে আমি একজন পলিটিক্যাল রিপোর্টার হিসেবে বলতে পারি, এদেরকে আমি দুইটা চ্যাপ্টারে দেখি। এক নম্বর চ্যাপ্টারে হচ্ছে যে আমি সিপিবি বাসদের যে জোট, এই জোটের বাহিরে গিয়ে অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি আছে যাদের কথা বললাম, এরা দীর্ঘদিন থেকে যুগপৎভাবে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে, শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে একটি এই ন্যূনতম, তারা যেটা বলছিল যে ন্যূনতম মতৈক্যের ভিত্তিতে তারা একটা আন্দোলন করছিল। ইট ওয়াজ নট অ্যান ইলেকশন বেসড অ্যালায়েন্স, হ্যাঁ, নির্বাচনের কোনো উদ্দেশ্য ছিল না, ওটা শুধুমাত্র ছিল তারা এই ফ্যাসিবাদের দুঃশাসন থেকে বের হয়ে আসার জন্য একটা আন্দোলন। একটু আপনার এই কথা আমি একটু ইন্টারাপ্ট করি যে নির্বাচনের উদ্দেশ্যে না, এই যে এখন যে গত 5ই আগস্টের পর থেকে আমরা প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম হতে দেখতেছি। আমরা দেখলাম কিছুদিন আগে রফিকুল আলম আমিন, ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান, উনি একটা দলের ঘোষণা দিল। আজকে আবার দেখতে পেলাম যে ইলিয়াস কাঞ্চন সাহেব এবং আমাদের শওকত মাহমুদ সাহেব একটি নতুন দলের ঘোষণা দিতে যাচ্ছেন। এই দলগুলোর উদ্দেশ্য কি মনে হয় আপনার কাছে? ওকে, আসছি সে জায়গায়। তো আপনার এই যুগপৎ আন্দোলনে এক ধরনের, যেমন তারা কন্টিনিউয়াস আন্দোলনের মধ্য দিয়ে গেছে, রাজপথে অনেকটা সক্রিয় ছিল তারা। একই সঙ্গে কিন্তু সিপিবি বাসদের যে জোট, তারাও কিন্তু ওই একরকম অভিন্ন এক দাবি নিয়েই তারা তাদের মতো করে আন্দোলন করেছে, কিন্তু একটি প্ল্যাটফর্মে এসে সবাই মিলে যে প্রেশারটা তৈরি করার, সেই জায়গায় তারা আসেনি। আবার আমি যদি অন্য চ্যাপ্টারে দেখি, তাহলে দেখেন আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয় জুলাই, সেই আন্দোলনের এক পর্যায়ে এসে কিন্তু যখন নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল, নাগরিকদেরকে হত্যা করা হচ্ছিল, তখন কিন্তু সিপিবি বাসদও বসে থাকেনি, তারাও রাস্তায় এসেছে। সুতরাং এখানে আন্দোলনের দুইটা প্রেক্ষাপট আছে তাদের নিজ নিজ সমঝোতা বা আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য। একটা, এখন যদি বিএনপি এই আলোচনাটা করতে যায়, বিএনপির আরেকটা জিনিস আপনি খেয়াল করুন, বিএনপি কিন্তু দীর্ঘদিন আগেই 31 দফা ঘোষণা করে রেখেছে। সেই 31 দফা ঘোষণার সময় তারা বলেছে তারা যদি আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়, পরবর্তীতে তারা নির্বাচন করে যে সংসদ গঠন হবে, নির্বাচনের পরে আপনি ভালো করে খেয়াল করুন যে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। যেই প্রতিশ্রুতি নিয়েও কিন্তু ইনিশিয়ালি নানান ধরনের ডিবেট হয়েছে তাদের আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলির মধ্যে, যে তারা বলছিল যে জাতীয় সরকার নির্বাচনের পরে গিয়ে গঠন করবেন আপনি, নির্বাচনের আগেই কেন জাতীয় সরকারের জন্য ওরকম একটা অ্যালায়েন্স করে নির্বাচন নয়। সেটা কিন্তু পরবর্তীতে তারা রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিরিজ অফ সংলাপ তারা করেছে, কিন্তু এগুলি সমাধান করেছে। সুতরাং আজকের যে বাস্তবতা এখন, সেটা হচ্ছে তাদের জোটটা, আমি আপনাকে শুরুতেই বলেছি যে সিপিবি বাসদ কি বিএনপিকে রোল করবে না বিএনপি রোল করবে, মাঠের বাস্তবতা একটু ভিন্ন। তপন ভাই যেটা বলছেন যে সিপিবি বাসদ এটাকে কমপ্লিটলি পলিটিক্যালি দেখবে, বিএনপির দেখার কয়েকটা দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা আছে। বিকজ বিএনপি পার্টি হিসেবে অনেক বড়, বিএনপির নিজেদের মধ্যে বিএনপির অনেকগুলি স্টেক আছে, যেটা সিপিবি বাসদের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া খুব সহজ, বিএনপির জন্য একটা সিদ্ধান্ত নেওয়া কঠিন। এগুলি রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলি নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে সামনে আসবে, সেটা একটা অন্য প্রেক্ষাপট। আর আপনি যেটা মাঝখানে বলছিলেন যে অনেকগুলি পলিটিক্যাল পার্টি হয়েছে, দেখুন পলিটিক্যাল পার্টি হবে, পলিটিক্যাল পার্টিকে পছন্দ করা না করা সেগুলি নাগরিকদের বিষয়, কিন্তু মূল কথা হচ্ছে যে দীর্ঘদিন তো এখানে একটা এমন এক পরিস্থিতি ছিল, রাজনীতি করার জায়গা ছিল না, রাজনৈতিক দল গঠন করা তো একটা পরের বিষয়। সুতরাং রাজনৈতিক দল গঠন হচ্ছে, যার ইচ্ছা সে রাজনৈতিক দল গঠন করছে, রাজনৈতিক দল যার ইচ্ছা সে এখন রাজনৈতিক দল গঠন করতে পারে, ডেফিনেটলি, কেন করতে চাইলে, অফকোর্স কেন পারবে, আমি কোনো নরমস কোনো, আপনি যদি এক পর্যায়ে রাজনৈতিক দল ভোটারের চেয়ে বেশি হয়ে যায়, আপনি তো আটকাতে পারবেন না ভাই। রাজনৈতিক দল যে ইচ্ছা সে করবে। এখন কথা হচ্ছে যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, যে দেখুন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশে তো আঞ্চলিক রাজনৈতিক দলও আছে, আমাদের এখানে এখন সেই বাস্তবতা আছে, কিন্তু সেই রাজনীতিটা নাই। আপনি রাজনৈতিক দলগুলি গঠন হবে, they have their provincial government which is a very big country. না, আমরা কেন বিগ নয়,
আমাদের গভর্নেন্স দিয়ে আপনি বিবেচনা করেন, আমাদের গভর্নেন্সে ধরেন আমাদের তো, আমি তো বলি যে বাংলাদেশে একটা নতুন চ্যাপ্টারের মধ্যে আমরা আছি। সেই নতুন চ্যাপ্টারের মধ্যে আপনি দেখছেন আমাদের মানে এক্সাম্পল হিসেবে আমি বলছি, আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে ভারত, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আজকে সিলেট থেকে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় কার্গো হ্যান্ডেলিং শুরু হয়েছে। সো আমরা একটা নতুন নতুন জায়গা, নতুন পরিস্থিতি মোকাবেলা করছি, নতুনভাবে উত্তরণের চেষ্টা করছি। আমরা কেন পারি না ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে ভারতের? আমরা কেন এই ইনিশিয়েটিভ নিতে পারলাম না? ফয়েজ আহমেদ, আপনার কাছে এই প্রশ্নটা থাকবে। আমরা একটা বিরতি নিই। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন সাইফুর রহমান তপন এবং ফয়েজ আহমেদ। সাইফুর রহমান তপন, আলোচনায় ফিরছি। আমরা একটু কথা বলতে চাই এবার, আমাদের প্রধান উপদেষ্টা কাতারে আছেন। উনি আজকে বলেছেন মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই তরুণ প্রজন্ম, এবং বলছেন 3.0 মানুষ হিসেবে প্রস্তুত হওয়ার পরামর্শ, আর নিউ ফর্মুলা 3.0। একটু শুনতে যাচ্ছি। এইটা নিয়ে কথা বলা অবশ্য কঠিন জিনিস। কঠিন জিনিস কেন? কারণ না, প্রথমত উনি তো তরুণদের বিষয়টা সবসময় বলেন উনি। মানে আমার যতটুকু মনে আছে, সেই যে উনি পথের বাধা সরিয়ে দাও, এটা মানে সম্ভবত গণফোরামের একটা কনভেনশনে উনি প্রথমে একটা বক্তব্য খুব মানে লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করছিল এই বক্তব্যটা। তখন থেকে শুনে আসতেছি উনি তরুণদেরকে সবসময় বিষয়টা বলেন। ফলে এটা মানে নতুন কিছু না সেটা। আর বিষয়টা হলো, মানে আমি যেটা এখন দেখতে চাই, যেমন 3.0 তত্ত্বই ধরেন। 3.0 তত্ত্ব কিন্তু প্রথমত আমার বিবেচনায় এটাকে মানে এটার মধ্যে সেলফ কন্ট্রাডিকশান আছে। 3.0 তত্ত্বের মধ্যে আপনি জিরো বেকারত্ব যদি চান, জিরো বেকারত্ব হয় না, কোনো দিনও হয় না জিরো বেকারত্ব, অন্তত ইয়েতে সম্ভব না। মানে এটা কোনো ইকোনমিক্সে সম্ভব না। এটা সমাজতান্ত্রিক বলেন আর মানে কমান্ড ইকোনমি আর ক্যাপিটালিস্ট ইকোনমি বলেন, এটা হলো প্রথম কথা। আর জিরো বেকারত্ব যদি আপনি করতে চান, তাহলে এমপ্লয়মেন্ট বাড়াতে হবে, ইন্ডাস্ট্রি বাড়াতে হবে, পলিউশন সেখানে হবেই। আপনি পলিউশন মুক্ত কোনো মানে শিল্প কাঠামো বা এই পর্যন্ত আবিষ্কার হয় নাই এক। তো ফলে এগুলো নিয়ে এগুলো মানে উনি জ্ঞানী মানুষ, মানে বিজ্ঞ মানুষ, উনি বলছেন, কিন্তু আমার কাছে এগুলো একটা প্রশ্ন আর কি। সেগুলো বিষয়টা সেটা না। বিষয়টা হলো আমার কাছে যেটা, উনি এখন একজন আমাদের রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী। উনি এতদিন ছিলেন মাঠে, বাইরে ছিলেন, তিনি পরামর্শদাতা ছিলেন। ফলে মানুষ তার কথায় উদ্বুদ্ধ হয়েছে। এখন কিন্তু তাকে এটা করতে হবে, এটা ইমপ্লিমেন্ট, অন্তত আংশিক হলেও ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। ধরুন তরুণদের বিষয়টাই যদি আমি বলি, তরুণরাই যে সব কিছুর জন্য, অর্থাৎ তরুণদের মধ্যেই যে মানে ভবিষ্যৎ নিহিত, এটা তো কোনো বিতর্কের বিষয় না। তাহলে এই বিষয়টা ওনাকে দেখাতে হবে, অন্তত একটা আলামত দেখাতে হবে। আমরা কিন্তু গত 8 মাসের যদি আপনি বলেন, আমাদের যে তারুণ্য, সে তারুণ্যের মধ্যে আমরা সেটা দেখি নাই। এটা সত্য কথা। যারা উপদেষ্টা হলেন তাদের নিয়ে যেমন প্রচুর সমালোচনা আছে, আজকেও আপনি মিডিয়াতে দেখবেন, ফেসবুকে দেখবেন যে প্রচুর এটা নিয়ে সমালোচনা আছে। যারা বাইরে আছেন, অর্থাৎ আমি আন্দোলনের তারুণ্যের কথা বলছি, যে তরুণরা একসাথে হয়ে একটা সরকারকে সরিয়ে দিল, তো সেখানেও কিন্তু আমি দেখতে খুব আশাব্যঞ্জক খুব কিছু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আমি আশা করব উনি এই বিষয়গুলো, অর্থাৎ আলোটা তিনি দেখাবেন, শুরু করবেন। আমরা একটু ফয়েজ আহমেদের কাছে যাই, আমাদের হাতে বেশি সময় নেই। ফয়েজ আহমেদ, যেমন তো সাইফুর রহমান তপন বলছিলেন উনি 3.0 বা 3.0 এই ফর্মুলায় একটু কন্ট্রাডিকশনের দেখতে পাচ্ছেন। আমি একটু শেষ করি আমার প্রশ্ন। হ্যাঁ, এবং আরেকটা যেটা বলছিলেন যে তরুণদের কাছে যে আশাব্যঞ্জক যে ব্যাপারটি, সেই আশাটার মাপকাঠিতে এখনো যেতে পারছে না। আপনার কাছে কি মনে হয়? না দেখুন, প্রথমত 3.0 নিয়ে এটা একটা তত্ত্ব, সেটা নিয়ে মানে তাত্ত্বিক আলোচনা হতে পারে, সেটা নিয়ে এই লেভেলে আলোচনার আসলে এরকম কিছু নেই। উনি মানে বেকারত্ব, উনি কার্বন এমিশন এবং হচ্ছে দারিদ্র, এগুলিকে শূন্যে নামিয়ে আসা। আমরা তো করাপশনের কথা বলি না যে শূন্যে নামিয়ে আসা, করাপশন তো আসলে আইডিয়ালি শূন্যে কখনো নেমে আসে না। সুতরাং শূন্যের কথা যখন বলি, যে কোনো বিষয়ে শূন্য সহিষ্ণুতার কথা যখন বলি, তখন আমরা তার মানে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে, মানুষের মানে সহ্যের মধ্যে থাকে এরকম একটা অবস্থার কথা আসলে বলা হয়। সুতরাং এটাকে আমি এভাবেই দেখি, এর চেয়ে বেশি কিছু এই বিষয়ে আমার আসলে অর্থ জ্ঞানও নেই। তো
এটা একটা। আরেকটা হচ্ছে তরুণদেরকে কাজে লাগানোর বিষয়। প্রফেসর ইউনূস বারবারই একটা কথা বলছিলেন যে এই সময়ে এসে যে তরুণরা, এরা পৃথিবীর সবচেয়ে সেরা তরুণ, সকল সময়ের সবচেয়ে সেরা তরুণ। এরা পৃথিবী পাল্টে দিচ্ছে একেবারে। আপনি যদি টেকনোলজি দিয়ে চিন্তা করেন, আপনি যদি বিভিন্ন জায়গায় রেভুলেশন দিয়ে বা অভ্যুত্থান দিয়ে চিন্তা করেন, আপনি দেখবেন যে এই তরুণরা একটু ভিন্ন অন্য যে কোনো সময়ের তুলনা। এটাকে উনি বারবার অ্যাড্রেস করছেন এবং অ্যাড্রেস করে এই তরুণদের শক্তিটাকে পৃথিবী বিনির্মাণে একটা ভূমিকা রাখার জন্য বলছেন। যখন প্রফেসর ইউনূস আজকে বিশেষ করে এই কথাটি বলছিলেন, তখন তিনি কাতার ইউনিভার্সিটিতে একটা লেকচার দিচ্ছিলেন আসলে 3.0 তত্ত্বের উপরে। সে সময় বলছেন, তো ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আপনি তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে সম্ভাবনা, সেটা নিয়ে বলবেন, এটা খুব স্বাভাবিক। এর বাইরেও আমাদের কাতারে যে আর্থানা সামিটে প্রফেসর ইউনূস গিয়েছেন, সেখানে সর্বশেষ আজকে কাতারের প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সেখানে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার বিষয়ে ভালো প্রতিশ্রুতি পাওয়া গেছে। কাতারের যারা পোটেনশিয়াল ইনভেস্টর, তাদের সঙ্গে আমাদের একটা বিডার চেয়ারম্যান একটা প্রেজেন্টেশন দিয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশকে নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা কী কী ধরনের ফ্যাসিলিটির জন্য আমরা এখানে একটা বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করতে সক্ষম হয়েছে এতদিনই, সেই জায়গাগুলি নিয়ে আলাপ করেছেন। আর পার্টিকুলারলি যদি আপনি তপন ভাইয়ের প্রশ্নের প্রেক্ষাপটে আসেন, এখানে তারুণ্যের মধ্যে আমাদের আনফর্চুনেটলি লাস্ট 20 or 25 ইয়ার্স যদি ধরি আমরা, আমাদের তারুণ্যের মধ্যে এক ধরনের যে এটা কেমন শোনাবে বললে, যে আমাদের যে এক ধরনের আদর্শিক চর্চা চিন্তার জায়গাটা, এটা এক ধরনের নানান কারণেই অনুপস্থিত। তো সেই তরুণদের মধ্যে দিয়ে আবার অনেক মহান এবং মহৎ কাজও সম্পাদিত হয়েছে। সুতরাং এই যে বৃহৎ অনেক বড় কাজ করে ফেলা এবং আপনার বুনিয়াদি জায়গায় আদর্শিক এক ধরনের অনুপস্থিতি থাকে, সেটার এক ধরনের আসলে একটা অটোমেটিক্যাল, আমি বলি যে এটাকে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়। এই পলিটিক্যাল ভ্যাকুয়াম মানে আপনার রাজনৈতিক দলের কোনো ভ্যাকুয়াম না, ব্যক্তির মধ্যে তার রাজনৈতিক চিন্তার ভ্যাকুয়াম। আপনার মধ্যেকার রাজনৈতিক চিন্তা আপনাকে বারবার নিজেকে নিজের আয়নায় দেখতে উদ্বুদ্ধ করবে। আপনি ভুল করছেন না সঠিক করছেন সে বিষয়ে আপনাকে প্রশ্ন করতে শেখাবে। তো সুতরাং এই ধরনের একটা সংকটের মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন থেকে যাচ্ছি, সেটাকে উত্তরণের একটা আমরা সময় হিসেবে দেখছি। আমাদের তরুণরা রাজনৈতিকভাবে এখন আগের তুলনায় সচেতন। আপনি যেখানে এই তরুণরা হচ্ছে পলিটিক্সকে হেট করতো, এই তরুণরা পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করতো, এখন তরুণরা পলিটিক্সে সক্রিয়ভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। এটা একটা ইতিবাচক দিক। বাংলাদেশ এই ইতিবাচক ধারাকে বা ইতিবাচক ব্যাপারটাকে কতটুকু কাজে লাগাতে পারে সেটা দেখার বিষয়। হচ্ছে ধন্যবাদ সাইফুর রহমান তপন। যেমনটি বলছিলেন ফয়েজ আহমেদ, তরুণরা একসময় দেশের রাজনীতিকে হেট করতো, এখন রাজনীতির প্রতি তাদের একটা ভালোবাসা জন্ম নিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গেই থাকুন।